হ্যালো আর্মিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো লাস্ট পার্টে আমরা দেখেছিলাম জেনকুক আর জিমিন প্ল্যানিং করেছিল ওরা দ্য ডার্ক রোজ ক্যাফেতে যাবে। জিমিন বলল আমাদের ওখানে যাওয়ার আগে কিছু প্রস্তুতি নিতে হবে, তার মধ্যে তুমি কোনো স্টুপিডিটি করো না। জেনকুক বলল ওকে, তার মধ্যে আমি তাহলে নোটবুকগুলো আরেকবার চেক করে নিচ্ছি। জিমিন চলে যাওয়ার পর জেনকুক লিমিনোর বিজনেস কার্ডটা নেয়, যেটা লিমিনো জেনকুককে দিয়েছিল। ও রোজিকে মেসেজ করে, তুমি লাঞ্চের টাইমে ফ্রি আছো, আমরা কি দেখা করতে পারি? রোজি বলে ইয়েস অফকোর্স, তুমি আমার অফিসে চলে এসো। জেনকুক বলে ওকে। কিছুক্ষণ পর জেনকুক রোজির অফিসে চলে যায়। রোজি বলে ওয়েলকাম জেনকুক, আমার ভালো লাগলো তুমি আমাকে মেসেজ করেছো। এটা কি অদ্ভুত তাই না, আমাদের দুজনের কোম্পানি একসঙ্গেই কাজ করে, কিন্তু এর আগে আমরা এভাবে কখনো দেখা করিনি। জেনকুক শুধু বলে। রোজি আবার জিজ্ঞেস করে তোমার স্টেশনে কোনো ইন্টারেস্টিং কেস এসছে? জেনকুক এবার রোজিকে ডাইরেক্ট জিজ্ঞেস করে, রোজি তুমি আমাকে লাস্ট নাইট কেন বলনি তুমি তেকে চেনো? রোজি বলল আমি এটা বলবো না যে আমি ওকে চিনি। জেনকুক বলল তোমার দাদার বিয়ে হয়েছে তের দিদির সঙ্গে, তাহলে তুমি কি করে ওকে চেনো না? রোজি বলল হ্যাঁ আমি ওর নাম শুনেছি, কিন্তু আমরা ক্লোজ না। জেনকুক বলল তাও তোমার বলাটা উচিত ছিল আমাকে, যে তুমি ওকে চেনো। রোজি বলল তুমি আমার ব্যাপারে কতটা জানো তা আমি জানি না, বা সুগা তোমাকে কতটা কি বলেছে সেটাও আমি জানি না, কিন্তু আমি সারা জীবন চেয়েছি একটা ফ্যামিলির মেম্বার হতে। আমার মা আর আমি একা থাকতাম। আমার বাবা আমাকে আর আমার মাকে ছেড়ে চলে গিয়েছিল। যখন আমার মার মৃত্যু হয় তখন আমি আমার বাবার খোঁজ পাই, কিন্তু তখন দেখলাম আমার বাবার অলরেডি একটা ফ্যামিলি আছে, আর সেই ফ্যামিলির মেম্বার আমি নই। আমি জানি তুমি আর সুগা কতটা ক্লোজ, কিন্তু আমি কোনোদিনও আমার ব্রাদারের ক্লোজ হতে পারিনি। আমি চেয়েছিলাম কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হয়নি। তাই আমি আনকমফর্টেবল ছিলাম তোমাকে এটা বলতে যে আমি লিমিনোকে চিনি, ও আমার দাদা হয়। হয়তো আমি আর লিমিনোর রিলেশনের দিক থেকে দাদা বোন হই, কিন্তু না কোনোদিনও লিমিনো আমাকে মেনেছে আর না আমার ফাদার। জানকুক আমি সুগাকে খুব ভালোবাসি, আর আমি জানি সুগার কাছে তুমি কতটা ইম্পর্ট্যান্ট, তাই তুমি আমার কাছেও ইম্পর্ট্যান্ট। আমি তোমার ভালো বন্ধু হতে চাই। এখান থেকে আবার ফ্ল্যাশব্যাক শুরু হয়। যখন থেকে জানকুক বুঝতে পেরেছিল ও থেকে ভালোবাসে, তখন থেকে ও জীবনটা একটু পাল্টে গিয়েছিল, আবার বলা যায় পাল্টায়নি। ও প্রতিদিন সকাল 5টায় উঠতো, অফিসে যেত, পেপার ওয়ার্ক করতো, বাড়ি আসতো, ছাদে যেত তের সঙ্গে সময় কাটাবে বলে। কিন্তু এইসবের মধ্যেও যেটা পাল্টেছে সেটা হলো জানকুকের তেকে নিয়ে ইমাজিনেশন। তেকে দেখলেই ও মনে করতো তেকে কোথায় কোথায় ও কিস করবে, কিভাবে ও কিস করবে। জানকুক ইনভেস্টিগেশনে অনেকটা ভালো ছিল, কিন্তু ও এটা বুঝতেই পারছিল না যে তের ওর প্রতি কী ফিলিংস আছে। ও কোনোভাবেই বুঝতে পারছিল না, কিন্তু ও তাই বলে যে প্রপোজ করবে সেটাও না। ও কোনোদিনই তেকে প্রপোজ করবে না, কারণ ও ভয় পেত যদি তে ওকে রিজেক্ট করে দেয়। হ্যাঁ, জানকুক জানে যে তে যখন জানকুকের সঙ্গে থাকে তখন তে কতটা খুশি থাকে। ওর স্মাইল জেনুইন হয়, ও ননস্টপ জানকুকের সঙ্গে কথা বলতে থাকে, ও জানকুকের সঙ্গে খুব কমফর্টেবল। কিন্তু তাই বলে তো এটা নয় যে তে ওকে ভালোবাসে। হয়তো তের অন্য বন্ধুও থাকতে পারে যার সঙ্গে তে এইভাবেই কথা বলে। জানকুক চায়নি ওদের মধ্যে যে বন্ধুত্বটা আছে সেটাও নষ্ট হয়ে যাক, আর সেই জন্যই জানকুক বলার সাহস পায়নি থেকে যে ও থেকে কতটা ভালোবাসে। ইয়ঞ্জুন জানকুকের স্কুল ফ্রেন্ড ছিল। ও জানতো জানকুক প্রতি স্যাটারডে তের ক্যাফেতেই লাঞ্চ করে। এবার ইয়ঞ্জুনও চেয়েছিল জানকুকের সঙ্গে সেই ক্যাফেতে যাবে লাঞ্চ করতে, আর ওদের দুজনের সঙ্গে জিসুও এসেছিল। জিসু ছিল ইয়ঞ্জুন আর জানকুকের স্কুল ফ্রেন্ড। ওরা তিনজন তো ক্যাফেতে চলে এসেছিল, কিন্তু জানকুকের প্রচণ্ড রাগ হচ্ছিল ওদের দুজনকে এই ক্যাফেতে নিয়ে এসেছে বলে। কিন্তু এখন তো কিছু করার নেই, কারণ ও চেয়েছিল যে ও আজকেও তের সঙ্গে একা সময় কাটাবে, কিন্তু ওর দুজন বন্ধু থাকায় সেটা হবে না। জিসু জানকুককে বলল আমি অনেক দিন ধরেই চাইছিলাম এই ক্যাফেটা ভিজিট করতে, কারণ তুমি যে এখানে আসছো তার নিশ্চয়ই কিছু বিশেষত্ব আছে। ওরা নিজেদের মধ্যে কথা বলছিলই তখন তে হাতে নোটপ্যাড নিয়ে ওদের কাছে আসে অর্ডার নেওয়ার জন্য। তে জানকুককে জিজ্ঞেস করে কুকি এরা কি তোমার বন্ধু? জানকুক বলে হ্যাঁ, বলে ওদের তিনজনকে ইন্ট্রোডিউস করিয়ে দেয়। জিসু তেকে দেখে ওর দিকে হাত বাড়িয়ে বলে হাই, আমার নাম জিসু, তুমি আমাকে জিসু বলেই ডাকতে পারো, সবাই আমাকে জিসু বলে ডাকে। তে জিসুর সঙ্গে হ্যান্ডশেক করে বলে হাই জিসু, নাইস টু মিট ইউ। জানকুক বলে এতে আমার মনে মনে বলে আমার বেস্ট ফ্রেন্ড, আমার ভালোবাসা, আমার সব কিছু, যে আমার জীবনে ঝড়ের মতো এসেছে আর আমাকে চেঞ্জ করেছে।
ওর জন্য আমি সব কিছু করতে পারি। তারপর ও জিসুকে আর ইয়ানচুনকে বলে ও আমার নেবার। তে হাসতে হাসতে বলে জনকুক আমি তো বিশ্বাসই করতে পারছি না, তোমার দুটো বন্ধুও আছে। তে এবার ইয়ঞ্জনের দিকে তাকিয়ে বলে থ্যাংক গড জনকুকের তোমাদের মতো বন্ধু আছে, আমি তো ভেবেছিলাম আমি একাই ওর বন্ধু যাকে ও ড্রাঙ্ক অবস্থায় ছাদে পেয়েছিল। এই বলে তে একটু হাসতে থাকে। তারপর তে মেনু কার্ডটা ওদেরকে দিয়ে বলে তোমরা কি এখনই অর্ডার করবে নাকি একটু টাইম চাই। ইয়ঞ্জন বলে আমরা একটু দেখে নিই মেনুটা, তারপর তোমাকে অর্ডার দিচ্ছি। তে বলল ঠিক আছে, তোমাদের যখনই অর্ডার দেওয়ার হবে তখন আমাকে ডেকে নিও। এই বলে ও জনকুকের কাঁধে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে একটা সফট স্মাইল দিয়ে চলে যায়। তে যাওয়ার পর ইয়ঞ্জন জনকুককে বলে এবার আমি বুঝলাম তুমি সবসময় এখানেই কেন আসো, তুমি আমাদের ছেড়ে অন্য কাউকে কবে থেকে বন্ধু বানাতে শুরু করলে। জনকুক বলে কেন, আমি কি বন্ধু বানাতে পারি না? ইয়ঞ্জন বলল তুমি তো সেটা পারো, কিন্তু আমার তো মনে হলো না এটা শুধু বন্ধুত্ব। জনকুক বলল আমরা বন্ধুই। ইয়ঞ্জন বলল নিজেকে এই মিথ্যে কথাটা বলো, আমাকে না। জিসু বলল হ্যাঁ, ওই ছেলেটা আসার পর থেকে তোমার ফেসের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেছে, যেই এক্সপ্রেশন আমরা কোনোদিনও দেখতে পাইনি। আর তুমি কতটা ব্লাশ করছো। জনকুক ওই দুজনকে বলল শাট আপ। ইয়ঞ্জন বলল এখানে লজ্জা পাওয়ার কি আছে, তুমি যদি ওকে ডেটিং না করো তাহলে আমি কিন্তু ওকে ডেট করার জন্য জিজ্ঞেস করে নেব, আর তখন তুমি পস্তাতে থাকবে। জিসু বলল আমাকে ভুলে যেও না কিন্তু, আমি কিন্তু লাইনে আছি। ইয়ঞ্জন বলল তুমি তো ম্যারিড, তুমি কেন লাইনে থাকবে। জিসু বলল তাহলে তুমিও তো স্ট্রেট। জনকুক ইরিটেড ভয়েসে বলল শাট আপ, আমি তোমাদের দুজনকে 500 বন দেবো, প্লিজ তোমরা এই টপিকটা বন্ধ করো। ওরা দুজন সঙ্গে সঙ্গে এই টপিকটাতে কথা বলা বন্ধ করে দেয়। এখানেই ফ্ল্যাশব্যাক শেষ হয়। জনকুক আর জিমিন মিলে দ্য ডার্ক রোজ ক্যাফে নাইট ক্লাবে পৌঁছে যায়। ওরা গেট থেকে ঢুকতেই একটা ওয়েটারের সঙ্গে দেখা হয়। জনকুক প্রথমে সেই ওয়েটারটাকে ভেবেছিল ও হয়তো তে, কিন্তু ওর হাইট অনেকটা বেশি ছিল। যখন ওরা দুজন ওয়েটারের সামনে গিয়ে পৌঁছালো তখন ওয়েটারের মুখ দেখেই বোঝা যাচ্ছিল ও কতটা টেন্সের মধ্যে ছিল। ওয়েটার তাড়াহুড়ো করে বলল আজ ক্লাব বন্ধ, আপনারা অন্যদিন আসবেন। জিমিন ওয়েটারটাকে বলল আমরা ক্লাবে আসিনি, আমরা একটা মিসিং পার্সনের ইনভেস্টিগেট করতে এসেছি আর এখানের ফুটেজ আমাদের দরকার। ওয়েটার বলল তাহলে আপনারা ক্লাবের ম্যানেজারের সঙ্গে কথা বলুন, আমি আপনাদের ওখানে নিয়ে যাচ্ছি। ওয়েটার ওদের দুজনকে ম্যানেজারের অফিসে নিয়ে গেল। ওই ক্লাবের ম্যানেজার ছিল ইয়নহো, যাকে দেখে জনকুক আর জিমিন দুজনেই চিনতে পেরেছিল, কারণ ইয়নহো ছিল কায়েরই ছোট ভাই। এই ক্লাবটাও ছিল ইয়নহোর নামে। ইয়নহো ওদের দুজনকে দেখে বলল ডিটেকটিভস, হাউ ক্যান আই হেল্প ইউ। জিমিন তের একটা ফটোগ্রাফ ইয়নহোকে দেখিয়ে বলে আমরা এই পার্সনকে খুঁজছি, ইনি মিসিং, আর আমাদের পুরো বিশ্বাস উনি হয়তো এখানে এসেছেন। ইয়নহো বলে আমি খুশি হতাম যদি আমি আপনাদের কোনো সাহায্য করতে পারতাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি এনাকে চিনি না। জিমিন বলল আমি এই ক্যাফে সিকিউরিটি ফুটেজ চেক করতে চাই। ইয়নহো আবার হেসে বলল আই এম সো সরি ডিটেকটিভ, আমি আপনাকে এখানেও হেল্প করতে পারলাম না, আমরা 48 আওয়ারের ফুটেজ ডিলিট করে দিই। জিমিন আর জনকুকের ইয়নহোর প্রতি প্রচণ্ড রাগ হচ্ছিল, কিন্তু ওরা কিছুই করতে পারতো না, কারণ ওদের কাছে কোনো সার্চ ওয়ারেন্ট ছিল না, আর সার্চ ওয়ারেন্ট ছাড়া ওরা ওদেরকে জোরও করতে পারতো না। জনকুক বলল আচ্ছা আপনি এটা তো নিশ্চয়ই বলতে পারবেন যে আপনার ক্যাফেতে কেউ KXY বা XY নামে কেউ কাজ করে কিনা। জোনো আবার হাসতে হাসতে বলল ও ডিটেকটিভ, আমাদের এখানে এত স্টাফ কাজ করে, বারটেন্ডার, শেফ, সিকিউরিটি, এতজন কাজ করে, আমি কি করে বলতে পারি যে কারোর নামে XY আছে কিনা। জনকুক বলল ওকে, বাট আপনার কাছে তো রিসেন্ট জয়েন করেছে এরকম স্টাফদের লিস্ট থাকবেই। ইয়নহো বলল ইয়েস আমার কাছে আছে, কিন্তু আমি সেগুলো আপনাকে কি করে দেখাতে পারি, কারণ স্টাফদেরও তো প্রাইভেসি মেনটেন করতে হয়, তাই না? আর আপনাদের কাছে কোনো ওয়ারেন্ট নেই, তো ওয়ারেন্ট নিয়ে আসুন, আমি অবশ্যই দেখাবো। আপনারা ফালতুই এখানে টাইম ওয়েস্ট করছেন, আমার গার্ড আপনাদের বাইরে পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে। পাশে একজন গার্ড দাঁড়িয়েছিল, তাকে ইশারা করে বলল। জিমিন আর জনকুক দুজনেই জানতো যে এর থেকে বেশি ফোর্স ওরা করতে পারবে না, তাই ওরা দুজন শান্তভাবেই বাইরে চলে আসলো। ওরা পুলিশ স্টেশন চলে আসে। জিমিন ওর ডিটেকটিভ ফ্রেন্ডের সঙ্গে এই কেসের ব্যাপারে ডিসকাস করছিল। এই কেসের পুরো ডিটেলস ওর ফ্রেন্ডকে বলেছিল, এবং যখন ওরা ইউনোর সঙ্গে ক্যাফেতে দেখা করতে গিয়েছিল সেই সময়ের ফটোগ্রাফসও সেন্ড করেছিল। জিমিন আর জনকুক যখন ক্যাফেতে গিয়েছিল সেখানের সমস্ত স্টাফেদের ছবি ওরা তুলেছিল সিক্রেটলি, আর সেই ছবি জিমিন ওর ফ্রেন্ডকে পাঠিয়েছিল। ওর ফ্রেন্ড ইয়নহো আর ওর বডিগার্ডকে দেখে চিনতে পেরেছিল, কিন্তু যখন জিমিনের ফ্রেন্ড সেই বারটেন্ডারটাকে দেখে তখন বলে এই পার্সনটা ওখানে ছিল,
এ পৃথিবীর সব থেকে ইরিটেটিং পার্সন। জিমিন ওর ফ্রেন্ডকে জিজ্ঞেস করলো তুমি কে কে চেনো? ইয়েস, এর আসল নাম বোগাম, আর একে সবাই ওখানে সুয়াং বলে রাখে। এই কথাটা শোনার পর জনকুক আর জিমিন অবাক হয়ে একে অপরের দিকে তাকায়, কারণ সুয়াং এর নামের ইনিশিয়ালে XY আছে। জিমিন ওকে জিজ্ঞেস করলো এ কি এমন কিছু করেছে যেটা অন্যায়মূলক। ওর ফ্রেন্ড বলল কি এমন করেনি সেটা জিজ্ঞেস করো, ও অনেক মার্ডারের সঙ্গে যুক্ত, ড্রাগ সাপ্লাই, ট্রাফিকিং, অনেক কিছুর জন্য ও সাসপেক্ট, কিন্তু ওকে আমরা অ্যারেস্ট করতে পারছি না শুধুমাত্র কায়ের লোক বলে। কাই ওকে প্রত্যেকবার যে কোনোভাবে বাঁচিয়ে নেয়। আমরা জানি ও দোষী, কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নেই, তাই আমরা ওকে অ্যারেস্ট করতে পারছি না। জনকুকের এবার ভয় লাগতে শুরু করলো। ওর মনে হয়েছিল তে খুব বিপদের মধ্যে আছে। ওর বারবার বোগামের সেই কোল্ড স্মাইলের কথা মনে পড়ছিল। জিমিন ও ডিটেকটিভ ফ্রেন্ডকে বললো থ্যাঙ্কস আ লট, তোমার জন্য আমাদের কাছে অনেক ইনফরমেশন আসলো। জিমিনের ফ্রেন্ড যখন চলে গেল তখন জিমিন জনকুককে বলল এটা তো বোঝাই যাচ্ছে তের সঙ্গে কায়ের লোকেদের কথা হয়েছে, কিন্তু কি কথা হয়েছে সেটাই বোঝা যাচ্ছে না। আর এটাও বলা যাচ্ছে না যে তেয়ং এর নিখোঁজ হওয়ার পেছনে কায়ের লোকই আছে কিনা। জনকুক, এই কেসটা নিয়ে আমরা আবার কালকে কাজ করব, আর তুমি আমাকে প্রমিস করো যে তুমি দ্য ডার্ক রোজ ক্যাফেতে আজ যাবে না। যতক্ষণ না আমাদের কাছে ওয়ারেন্ট আসছে ততক্ষণ আমাদের ওখানে যাওয়াটা সেভ না। জনকুক বলল ঠিক আছে। জনকুক বাড়ি চলে আসে। ও জেহুবকে কল করে। জেহুব ফোনটা তুলেই বলে ফাইনালি তুমি আমাকে কল করলে, আমি তোমার কলের জন্যই অপেক্ষা করছিলাম। আমার কি কোনো হেল্প দরকার তোমার? জনকুক ওকে বলে আমি তোমার সঙ্গে কালকে দেখা করতে চাই। জেহুব বলল ওকে, তুমি আমাকে কখন আর কোথায় দেখা করতে হবে সেটা ফোনের ডিটেলস পাঠিয়ে দাও, আমি চলে যাব। ওকে আর্মিস, তো আজ এটুকুই। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানিও। ভিডিওতে একটা ছোট্ট লাইক আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।